আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ওকে, এটা একটু নিয়ে যেও। ওকে, সো তোমরা কি আমার কথা কি শুনতে পাচ্ছ? আমাকে একটু জানিয়ে দাও। এটা এসিটা যখন বন্ধ হবে বিকেলের দিকে এসে আবার একটু ইয়ে করে দিও। ওকে, সো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব একটা বড় একটা গদ্য নিয়ে, এবং হচ্ছে আহ, আহ, গদ্য নিয়ে আলোচনা। ওকে, সাউন্ড ক্লিয়ার ভাইয়া? খাতা কলম লাগবে নাকি গরমের বাইরে? না, আজকে ফার্স্ট পেপার তো খাতা কলম লাগবে না। খাতা কলম রাখলে ভালো, বইয়ের সাথে ধরবা। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের যে রেইনকোট যে ইয়েটা রয়েছে, রেইনকোট যে গল্পটা রয়েছে, আমরা সেই গল্পটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব, এবং ছোট্ট একটা কবিতা, সেটা হচ্ছে আমরা প্রতিদান কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমাদের যে রেইনকোট যেটা রয়েছে, বড় একটা গল্প রয়েছে, আমরা চেষ্টা করব সেই গল্পটা আজকের ক্লাসে আমরা শেষ করার জন্য। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। তো এই গল্প পড়ার আগে তোমাদেরকে একটু এই গল্পের যে সারমর্ম বা মূল ভাব, এটা তো তোমরা জানো। এখান থেকে তোমরা একটু লেখক পরিচিতিটা পড়ে নিও। আখতারুজ্জামান ইলিয়াস। তো আখতারুজ্জামান ইলিয়াস এইটা একটু পড়ে নিও। আখতারুজ্জামান ইলিয়াসের যে সাহিত্যকর্ম, আখতারুজ্জামান ইলিয়াসের যে আখতারুজ্জামান ইলিয়াসের যে গ্রন্থ যেগুলো রয়েছে সেগুলো একটু পড়ে নিও। তিনি হচ্ছেন 12 ফেব্রুয়ারি 1943 হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন, সেগুলো তোমরা পড়ে নিও। তিনি একজন ছোট গল্পকার, একজন ঔপন্যাসিক ছিলেন, এবং সেই সাথে তিনি একজন অধ্যাপক ছিলেন। তো তার সম্পর্কে যেগুলো রয়েছে সেগুলো তোমরা একটু বইতে পাবা। তিনি গাইবান্ধাতে হচ্ছে জন্মগ্রহণ করেন, এগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, তারপর হচ্ছে 1997-তে তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। এগুলো পড়ে একটু ভালো করে পড়বা। তার উল্লেখযোগ্য সাহিত্যের ভিতরে দুটো রয়েছে, একটা হচ্ছে চিলেকোঠার সেপাই আর একটা হচ্ছে খোয়াবনামা। চিলেকোঠার সেপাই আর একটা হচ্ছে খোয়াবনামা। বাংলা সাহিত্যে অত্যন্ত ফেমাস দুটো সাহিত্যকর্ম, উল্লেখযোগ্য সাহিত্য তার। তো ঠিক আছে, আমি তাহলে আর কথা বলাচ্ছি না, তোমরা একটু লেখক পরিচিতিটা পড়ে নিও। এখন আমরা তন্ময় এদিকে আসো, হালকা একটু আছে। তো এখন আসো আমরা একটু আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা মূল ভাবটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই যে রেইনকোট গল্প, এটার মূল ভাব। আমরা রেইনকোট গল্পটা মূলত, আমি যদি বলি, উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। কি ভিত্তিক বলো? মুক্তিযুদ্ধ ভিত্তিক। হ্যাঁ, রেইনকোট গল্পটা কি ভিত্তিক বলো? উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। রেইনকোট গল্পটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। ওকে, মুক্তিযুদ্ধ ভিত্তিক। এখন তোমরা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের যে সিনেমা, এগুলো তোমরা দেখছো, মুক্তিযুদ্ধের বিভিন্ন শর্ট ফিল্ম, এগুলো তোমরা দেখছো। এগুলোতে দেখবো অধিকাংশ হচ্ছে মুক্তিযুদ্ধের সময় গ্রামের মানুষদেরকে মেরে ফেলতেছে, কেটে ফেলতেছে, গ্রামের মানুষরা যুদ্ধ করতেছে, ক্ষেতের মধ্যে, ডোবাতে যুদ্ধ করতেছে, নদীর মধ্যে ফেনার নিচে তলোয়ার নিয়ে তাক করে আছে। এই সিনারিগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। কিন্তু মুক্তিযুদ্ধ আসলে ঢাকার পরিবেশটা কেমন ছিল, এইটা নিয়ে বাংলা সাহিত্যে সাহিত্যকর্ম কিংবা সিনেমা বলো, নাটক বলো, এগুলো খুব কম। তো এই জন্য আখতারুজ্জামান ইলিয়াস তিনি যেটা লিখেছেন, তিনি মুক্তিযুদ্ধে ঢাকার পরিবেশ পরিস্থিতির বর্ণনা করেছেন এই রেইনকোট গল্পে। তাহলে আবার বলি, রেইনকোট গল্পের মূল বিষয়াদি কি? রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ সময় ঢাকার পরিবেশ পরিস্থিতির বর্ণনা। ভাই এই ইউনিটে বাংলা কি কি পড়া লাগে একটু শর্টলে, এই ইউনিটে বাংলা কি কি পড়া লাগে এগুলো এখন জানার দরকার নাই। এ প্লাস নিজের মানে এইচএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করার খবর নাই, আসছে এই ইউনিটে কি পড়া লাগে। ঠিক আছে, তাহলে কি যে
মুক্তিযুদ্ধের বিষয়াদি কি, যে মুক্তিযুদ্ধের সময় ঢাকার পরিবেশ পরিস্থিতির বর্ণনা এই গল্পে করা হয়েছে। রেইনকোট গল্পটি বাংলা কথা সাহিত্যের অনন্য সাধারণ প্রতিভার অধিকারী আখতারুজ্জামান ইলিয়াস স্বাধীনতা যুদ্ধের সময়কাল ঢাকার পরিবেশ পরিস্থিতি নিয়ে রচনা করেন। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকা তথা বাংলাদেশের যুদ্ধ অবস্থা, পাকিস্তানি সেনাবাহিনীদের বর্বর পীড়ন, নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ঢাকা শহরের মানুষের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র, মুক্তিযুদ্ধের তৎপরতা এবং এদেশীয় রাজাকারদের সাথে নিয়ে পাক হানাদারদের নৃশংস চিত্র অঙ্কিত হয়েছে। এদেশের আমাদের দেশে তখনকার রাজাকার ছিল, এই রাজাকাররা তারা পাকিস্তানি হানাদারদেরকে সাহায্য করতো, এই ঘরে সুন্দরী মেয়ে আছে, এই ঘরে সুন্দরী বউ আছে, তো এরকম তারা পথঘাট সবকিছু দেখাই দিত। তো এরপর বলছে গল্পকথক প্রফেসর নুরুল হুদা। তাহলে এই গল্পের কথককে কার কণ্ঠে এটা বর্ণনা করা হয়েছে? উত্তর হচ্ছে প্রফেসর নুরুল হুদা। বর্ণনার মধ্য দিয়ে তখনকার যুদ্ধকালীন অবস্থাকে তুলে ধরা হয়েছে। রেইনকোট একটি প্রতীকী তাৎপর্য এর অসাধারণ, যেটা তার শ্যালক মুক্তিযুদ্ধের মিন্টুর। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে যে রেইনকোট গল্পটির রেইনকোটের মূলত মালিক কে, তাহলে উত্তর হবে কি? মিন্টু। তাহলে রেইনকোটের মূল মালিক কে? উত্তর হচ্ছে মিন্টু। বর্ষার দিনে সেটা গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস, দেশপ্রেম। গল্পটি মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে ধারণ করে। অর্থাৎ মিন্টু ছিল একজন মুক্তিযোদ্ধা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রেইনকোট গল্পে সক্রিয় মুক্তিযোদ্ধা কে ছিলেন, উত্তর হচ্ছে মিন্টু। এই মিন্টু অর্থাৎ রেইনকোট, এই মিন্টুর এই মুক্তিযুদ্ধের যে রেইনকোট ছিল সেটা নুরুল হুদা ছিল একজন ভীতু প্রকৃতির মানুষ। সে মিন্টুর এই রেইনকোটটা পরার পর তার ভিতরে সাহস, উষ্ণতা, দেশপ্রেম তৈরি হয়েছে। এখন তুমি যদি আমার পাঞ্জাবি পরো, তোমার নিজের কাছে মনে হবে না যে আমি মনে হয় যে তানভীর স্যার হয়ে গেছি? এটা মনে হবে না? তো এরকম মিন্টুর এই রেইনকোট পরার পর নুরুল হুদার ভিতরে যে দেশপ্রেমের সঞ্চার হয়েছে সেটাই এই গল্পের মূল বিষয়বস্তু। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা যদি একটু দেখি যে রেইনকোট গল্পটি এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এখান থেকে কি করা হয়েছে? সংকলন করা হয়েছে। এটা একটু মনে রাখবা, এটা একটু মনে রাখবা, এখান থেকে আমাদের পরীক্ষাতে এমসিকিউ আসে। তো চলো আমরা কথা বাড়াচ্ছি না, ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের, এখান থেকে আমরা রেইনকোট গল্পটা পড়া শুরু করবো। তা তোমরা একটু বলো তো, আমি কি গল্পটা কি পড়া শুরু করবো? বলো, গল্পটা কি পড়া শুরু করবো? ভাইয়া আজ 7টায় কি হবে পাওয়ার প্লে? আমি জানি না ভাই, 7টায় কি হবে আমি কিছুই জানি না। আমি খালি কি একটা ভিডিও দেখছি, সালমান মুক্তাদিরের একটা ভিডিও কপি করছে বন্দি পাঠশালা, সেই ভিডিওটা দেখছি, কি জানি হতে যাচ্ছে 7টায়। বাট কি হবে টু বি অনেস্ট আমি এখনো জানি না, আমার জানা নাই, বুঝছো? কি হবে আমি নিজেও জানি না, এবং আমি কাউকে জিজ্ঞেসও করি না যে কি হবে। আমার আসলে খালি ভিডিওটা একবার দেখছি ফেসবুকে ঢুকছে, কাউকে যে আবার জিজ্ঞেস করবো সেই কৌতূহল নাই, আর কাউকে যে জিজ্ঞেস করবো সেই সময়টাও পাইনি। তো তোমরা আমার থেকে আরো বেশি জানো, আমি আসলে এত কিছু জানি না। আমার কাজ হচ্ছে খালি ক্লাস নেওয়া, ক্লাস শেষ করে দেওয়া। বন্দি পাঠশালা থেকে কোর্স চালায় বাংলাবাজ, আর বন্দি পাঠশালার পাওয়ার প্লে ভার্সিটি কোর্স গুলোতে ক্লাস নিয়ে দিই। আমার সময়ের সাথে মিল রেখে আমার থেকে শিডিউল নেয়, আমি ক্লাস নিয়ে দিই, শেষ, আর কিছু না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ক্লাস। পাওয়ার প্লেতে কিনলে আবার কেন বাংলাবাজ কিনবো? বুঝলাম না। ভালো মার্কেটিং। তোরে থাপড়ান দরকার। তোর কি কেউ বলছে যে বাংলাবাজ কেনার জন্য? আমরা কেউ বলছি যে পাওয়ার প্লে কেনার পর বাংলাবাজ কেনার জন্য? এখন তোর যদি অতিরিক্ত কারেন্ট থাকে, টাকা থাকে, তুই কিন। ভালো মার্কেটিং এর কি আছে? আমরা বলছি, কেউ বলছে যে কেনার জন্য? কারো যদি কেনার দরকার মনে হয় সে কিনবে। এখানে মার্কেটে আমি কখনো ক্লাসে বলছি যে বাংলাবাজ কোর্স কিনো? কি একটা অবস্থা ভাই, তোমরা এত নিচে কিভাবে নামো? আমি কি কখনো বলছি ক্লাসে যে আমার আরেকটা কোর্স আছে সেই কোর্স কিনো? কখনো বলছি? সবই একই জিনিস আমি পড়াচ্ছি। এটা কিনলে এখানেই তো সবকিছু আমরা কমপ্লিট করে দিব, তাহলে আবার বাংলাবাজ কোর্স কেনার দরকার কি? মানে কই যাব বলো? মানে তোমরা কি ভালো থাকতে দিবে না? তোমাদের কি ইমোশনাল কথা বলে বলে ঠিকই কিন্তু 300 টাকার কোর্স 3000 টাকা দিয়ে ধরাই দেওয়া যায়। ইমোশনাল কথাবার্তা বলে 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 তো অনেক কিছু করা যায়, কিন্তু ওই যে ইমোশনাল কথাবার্তা বলি না, এই জন্য তোমরা, আমি বলিই নাই, এসে আমার বলে ভালোই মার্কেটিং। কি রে ভাই, মার্কেটিং আমার কি টাকার এত অভাব পড়ছে যে আমি তোরে বাংলাবাজ কোর্স আর একটা কোর্স ধরাই দিলে কত টাকা হইব? মানে এখান থেকে যদি 1000 স্টুডেন্ট, তাহলে মানে কয় টাকা হইব, কয় লাখ টাকা হইব? আমি কি এই টাকার জন্য মানে পোলাপানের সাথে মিথ্যা, নিজের ইথিক্সের জায়গা থেকে তো এই সামান্য টাকাটা আমার কাছে খুব বেশি বড় না। তোমরা মনে করো যে আমি খালি তোমাদেরকে পড়াই টাকা ইনকাম করে, খালি এই কোর্স করাই টাকা ইনকাম করি। মানে কিছু কিছু পোলাপাইন মনে করে, মনে হয় যে হে না পড়লে, অনলাইনে না পড়াইলে মনে হয় যে মানে কি, আমি যদি চাই আমি প্রতিদিন অফলাইনে ক্লাস নিতে পারি, প্রতিদিন অফলাইনে। অ্যাডমিশন সিজন যখন শুরু হয় তখন দেখবা যে আমি 10 দিনের মানে টানা অ্যাডমিশন সিজন প্রথম 1 মাস আমার বিভিন্ন খালি কোচিং গুলোতে খালি ক্লাসের শিডিউল থাকে,
সেমিনার ক্লাস। তো কত টাকা আমি বই প্রুফ রিড, আমার কাছে বই এসে পড়ে থাকে, বিভিন্ন লেখকরা বই করলে বই প্রুফ করার জন্য একটা বই প্রুফ দেখলে 15-20 হাজার টাকা। তো আমি তো সেটা সময় পাই না, কারণ আমি ফুল ডেডিকেশনটা দিই পড়ানোর দিকে, এখানে কন্টেন্ট বানানো, স্লাইড বানানো ক্লাসে। তো কাজেই তোমরা এটা মনে করিও না, হ্যাঁ। আচ্ছা চলো আমরা শুরু করি কথা। দুঃখিত আমি একটু বেশি কথা বলে ফেলছি। ভোর রাত থেকে বৃষ্টি, একেবারে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। আহা বৃষ্টির ঝমঝম ভোল। ভোল মানে কি? ভোল মানে হচ্ছে আওয়াজ, ধ্বনি, বৃষ্টির আওয়াজ। বৃষ্টি হলে দেখবে যে আওয়াজ হয়। এটা ঢাকা শহরে তুমি ফিল করতে পারবে না, যখন টিনের ঘরে যখন থাকবা বৃষ্টির ঝমঝম ঝমঝম একটা আওয়াজ, সেটাই বলছে। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরা 3 দিন, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিলে দিন। এরপর দেখো 3 দিন, সব দিন। এটা দেখো, এটা জেনারেল স্টেটমেন্ট, এটা খুব সাধারণ কথা। স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে, মানে সুনির্দিষ্ট সংজ্ঞাও আছে। যেমন মঙ্গলে ভোর হইতে হইল শুরু, হ্যাঁ 3 দিন মেঘের গুরু গুরু, তারপর বুধের সকালে নামলো জল, বিকেলে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছুই বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে পড়ে, পুরো বেড কাভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আরেক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য এই যথেষ্ট। অর্থাৎ যখন যে বেড মানে কম্বলের নিচে শুয়ে একটা ঘুম দেওয়ার জন্য, যখন বৃষ্টি হয় তখন মানুষের মন চায় যে ঘুমানোর জন্য, তাই না? বৃষ্টি হলে মানুষের মন চায় কি? ঘুমানোর জন্য। যখন বৃষ্টি শুরু হয় তখন মনে হয় যে কি এই ঘুমানোর জন্য এটাই যথেষ্ট সময়। তো এখানে ঘুমকে বলছে যে এক পশলা, মানে আরেকটু ঘুমিয়ে নেওয়ার জন্য, হ্যাঁ এটাই হচ্ছে বেস্ট টাইম। তারপর দেখো অন্তত 3 দিন ফুটপাত বন্ধ। এখন এখানে দেখো এই যে 3 দিন ফুটপাত বন্ধ, এই ফুটপাত বলতে কি বোঝাচ্ছে? এটা কি ওই যে আমরা যে বলি রাস্তার বাইরে ফুটপাত? না, এখানে ফুটপাত বলতে বোঝাচ্ছে গুলির আওয়াজ, ঠুস 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 আওয়াজ, এটা বোঝাচ্ছে। তারপর দেখো বাদলায় বন্দুকের বারুদ কি ঝিরিয়ে নিবে না? ঝিরিয়ে মানে হচ্ছে বিশ্রাম। অর্থাৎ এই যে বন্দুকের যে বুলেট গুলি, এগুলো কি একটু বিশ্রাম নিবে না? অর্থাৎ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এগুলো এখন আর চলতেছে না, মানে পরিবেশটা খুব কুল। এই কয়টা দিন নিশ্চিন্তে আরাম করো। অর্থাৎ এই কয়টা দিন মানে নুরুল হুদা ভাবতেছে এই কয়টা দিন মানে নিশ্চিন্তে একটু আরাম করি। তারপর দেখো তার আর হইল কই, ম্যান প্রপোজেস, অর্থাৎ মানুষ ভাবে এক হয় আরেক। মানুষ চিন্তা করে, ম্যান প্রপোজেস মানে মানুষ ভাবে এক হয় আরেক। তুমি একটা জিনিস চিন্তা করতে যে আজকে দুপুর পর একটা ভালো করে ঘুমাবো, কিন্তু হঠাৎ করে তানভীর ভাই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে 3টায় ক্লাস আছে, চোখে কিন্তু ঘুম। তো তুমি চিন্তা করছো তুমি ঘুমাবা, কিন্তু আসলে অথবা বন্ধুর সাথে আড্ডা দিবে। কিন্তু আমার নিজের আজকে একটা কাজ ছিল, আমি ভাবছি যে শুক্রবারে বের হবো, টু বি অনেস্ট আমি চলে যেতাম, কিন্তু তোমাদের ক্লাস ছিল এই জন্য আমি প্রোগ্রামটা আমাকে ক্যান্সেল করতে। তো আমি ভাবছি এক, কিন্তু হয়ে গেছে আরেক। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল করা নাড়া, শেষ হেমন্তের শিরশির পর্দা ছিঁড়ে, হ্যাঁ তারপর হচ্ছে কি ফালাফালা করে দিয়ে করে ফেললো, মানে কে জানি দরজার মধ্যে খুব জোরে কড়া নাড়তেছে, সব ভেস্তে দিল। মিলিটারি আজ তার ঘরে। অর্থাৎ যখন কড়া নাড়তেছে জোরে জোরে, তখন ভাবছে মিলিটারি চলে আসছে। আল্লাহ গো আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো বিপদ আপদ হলে তখন মানুষ এই দোয়াটা পড়ে, হ্যাঁ আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই যে সে মুখস্থ করেছে, কখন যে মিলিটারি মেরে ফেলে কত সূরা সে মুখস্থ করেছে। রাস্তায় বেরুলে 5 কালেমা সব সময় রেডি থাকে ঠোঁটের উপর। অর্থাৎ রাস্তায় যখনই সে বের হয় তখন তার ঠোঁটের উপর কি থাকে? 5টা কালেমা সবসময় রেডি থাকে। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, তবুও একটা না একটা ভুল হয়ে যায়, মানে কখন যে মিলিটারি ধরে ফেললেই তো মেরে ফেলবে, সূরা কারাব কলমা পড়ে নিবে। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় নিতে ভুলে গেল। অর্থাৎ তার হয়তো বা দোয়া মনে আছে, কিন্তু টুপিটা যে মাথায় নিবে এটা ভুলে গেছে, অথবা টুপি নিছে কিন্তু দোয়া পড়তে ভুলে গেছে, সেটা এখানে বলেছে। এরপর খেয়াল করো, 2টো ছিটকানি, একটা খিল, একটা কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতে বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। তাহলে যখনই সে কি খুলছে দেখো, খেয়াল করো 2টো ছিটকানি। তাহলে পরীক্ষার প্রশ্ন হয় নুরুল হুদার ঘরে কয়টা ছিটকানি ছিল? খুব গুরুত্বপূর্ণ, ডিপ থেকে প্রশ্ন হয়। সূত্র হচ্ছে 2টা। খিল কয়টা ছিল? একটা। আর কাঠের ঢাসা কয়টা ছিল? একটা। এবং যখনই সে খুললো তখন এই যে বৃষ্টির কালে দেখবা যে তোমরা যখন দরজা যখন খুলবা তখন দেখবে বাইরে থেকে বৃষ্টির ঝাপটা দিবে, এবং সেই বৃষ্টির ছাপটার সাথে আরেকজন প্রবেশ করলো, তার নাম হচ্ছে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ মিলিটারি নয়, পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করতেছে। এখন তার মানে কিন্তু এই না যে সে শরীর থেকে শরীর হয়ে গেছে। এটা হচ্ছে একটা মানে এতটাই উত্তেজিত এবং এতটাই সে খুশি হয়েছে যে সে প্রিন্সিপালের পিয়নকে ধরে তার চুমু খেতে মন চাচ্ছে, তাই না? যে বিশাল বড় একটা বিপদ থেকে উদ্ধার হয়েছে, ভাবছে মিলিটারি, কিন্তু আসছে আসলে প্রিন্সিপালের পিয়ন, বুঝছো? কিন্তু লোকটা চিনচিনে গলায় গম্ভীর স্বরে হাঁকে মানে হচ্ছে ডাক দেয়। সারনে সালাম দিয়া বলে ভাঙাচুরা গলায় খোঁচা খোঁচা ধারিতে একটা লোক, হ্যাঁ বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে তলব কিয়া আবিজানে হুকা। তারপর হচ্ছে কি ব্যাপার, মানে বলতেছে যে প্রিন্সিপাল মানে আপনাকে স্যার প্রিন্সিপাল আপনাকে কি করছে,
প্রিন্সিপাল আপনাকে ডেকেছে। তো এখানে প্রিন্সিপালের পিয়ন, এই পিয়নের খোঁচা খোঁচা দাড়ি, এটা তার সম্পর্কে একটা ইনফরমেশন যে প্রিন্সিপালের দাড়ি কি ছিল, প্রিন্সিপালের দাড়ি কেমন ছিল, উত্তর হচ্ছে তার দাড়ি ছিল খোঁচা খোঁচা। এখানে একটু টুকটাক টাইপিং মিস্টেক হতে পারে, যেটা খুব এটা খুব রিসেন্টলি এটা টাইপ করা হয়েছে, তো আমি আসলে চেক দেওয়ার সময় হয় না, ছোটখাটো একটু হতে পারে, তোমরা একটু বইয়ের সাথে একটু ইয়ে করে নি। হ্যাঁ, আচ্ছা এইবার খেয়াল করো, আমরা একটু দেখি এরপরে। ওকে, এরপর দেখো, এরপর বলছে যে বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে বোমা ফাটিয়ে গেছে গত রাতে, অর্থাৎ গত রাতে কলেজের দেওয়ালের পাশে বোমা ফাটাইছে। এখন কলেজের দেওয়ালের পাশে কেন বোমা ফাটাইছে? কারণ তখন ঢাকা কলেজ, এই কলেজ বলতে এখানে কোন কলেজকে বোঝাচ্ছে পরীক্ষাতে প্রশ্ন আসবে, কলেজ বলতে এখানে বর্তমান ঢাকা কলেজ। তো ঢাকা কলেজ তখন মিলিটারিদের ক্যাম্প ছিল, পাকিস্তানি মিলিটারিদের কি ছিল, ক্যাম্প ছিল। মানে তো এখানে বলতে যে মিসকেনরা লোক ইলেকট্রিসিটির মানে ট্রান্সফরমারের পাশে, সেখান দিয়ে হচ্ছে তারা ইয়ে করেছে। তো এখানে তাদের ভাষাতে এটা বলেছে, এখানে এটার অর্থ হচ্ছে কি দুষ্কৃতিকারীরা বলতে বোঝানো হচ্ছে যারা আক্রমণ করেছে। বৈদ্যুতিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে, ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারের বাড়িতে গ্রেনেড ছুড়েছে, গেট ভেঙে গেছে। অর্থাৎ প্রিন্সিপাল স্যারের, এখন প্রিন্সিপাল দুষ্কৃতিকারী কারা? এরা কিন্তু মূলত মুক্তিযুদ্ধ, এটাও মুক্তিযোদ্ধা। এরা প্রিন্সিপালের গেট কেন ভাঙছে? কারণ প্রিন্সিপাল মদত দিত কাদের? প্রিন্সিপাল ছিল ওই যে মিলিটারিদের লোক, বুঝছো, মানে মিলিটারিদেরকে সহায়তা করতো। তারপর দেখো ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনে দেওয়াল ঘেঁষে, তারপর দেখো দেওয়ালের পর বাগান, তারপর হচ্ছে টেনিস লন, তারপর কলেজের দালান, মস্ত দালান পার হয়, ফুটবল ক্রিকেট খেলার মাঠ পেরিয়ে একটু বাদিকে প্রিন্সিপালের কোয়ার্টার। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে, মাঠের কোন দিকে? উত্তর হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টার মাঠের একটু বাঁ দিকে। এর সঙ্গে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করেছে, সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে, সে জানতে চায়। হ্যাঁ, মানে বলছে কিভাবে আর কি, কিভাবে সে এটা হলো। প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? তো মানে প্রিন্সিপালের পিয়ন সেই জিনিসটা তারা সেটা মানে সেটা আপনিই বলতে পারেন, মানে সেটা কিভাবে সে জানবে, মানে সেই বা বলবে কি করে? পিয়ন তো তাকে মিসকেন্ডের লোক ভাবে নাকি? তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বৈঠে, মানে ইসাক মিয়া হচ্ছে প্রিন্সিপালের পিয়ন। খুব গুরুত্বপূর্ণ যে প্রিন্সিপালের পিয়নের নাম কি? উত্তর হচ্ছে ইসাক মিয়া। মানে চাটা খাইয়ে, অর্থাৎ চাটা খেয়ে যান, আমার এই 5-7 মিনিট লাগেগা, মানে আমার 5-7 মিনিট লাগবে আপনার চাটা খেতে খেতে আমি রেডি হয়ে যাচ্ছি। এটা হচ্ছে নুরুল হুদা বলছে। ওকে, এর বলছে নেহি নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলে আব্দুস সত্তার মিদ্দা ঘর জেনা হাগা। তারপর বলছে আবি আইয়ে, তো এক কর্নেল সাহেব পৌঁছ গিয়া, বুঝতে পারতেছে এগুলো তাদের ইয়েতে, হ্যাঁ সেই সময় যেভাবে বলা দরকার সেগুলো বলছে। এইটা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ। তো এটার অর্থটা একটু বলে রাখি, তাহলে তোমাদের আব্দুল সত্তার মিদ্দার বাসায় যেতে হবে, আপনি এখনই আসুন, এক কর্নেল সাহেব ইতিমধ্যে চলে এসেছেন, সব প্রফেসরকে ডেকেছেন, তাড়াতাড়ি আসুন। অর্থাৎ সব প্রফেসরকে তারা ডাকছে তাড়াতাড়ি আসার জন্য। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকে ন্যস্ত করা ইসাক বেরিয়ে যায়। রাস্তায় গড় গড় করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। ইসাক নিজেই এখন মিলিটারিদের কর্নেল বলা চলে, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। অর্থাৎ ইসাক মিলিটারিদের সাথে থাকতে থাকতে এখন তাকে এই মিলিটারির কর্নেল বলা চলে, মনে হচ্ছে যে সেই নিজের, মানে সেই এখন মিলিটারিদের কর্নেল। মানে হয় না স্কুলের কলেজের দারোয়ান মাঝে মধ্যে এমন ভাব নেয় যে কলেজের দারোয়ানই এখন কি কলেজের প্রিন্সিপাল। তো এখানে তারা হচ্ছে এরকম আর কি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখবা, ইসাক নুরুল হুদার বাড়ি থেকে বের হয়ে কার বাড়ির দিকে রওনা দেয়? উত্তর হচ্ছে জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। সে কি করে? রচনা দেয়। ঠিক আছে, আচ্ছা, তো এইটা হচ্ছে বিষয়। এরপর খেয়াল করে দেখো, তবে ভোরবেলা কলেজের ভিতর কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়ে লেফটেন্যান্ট কর্নেলে, অর্থাৎ সে তার পদ হয়েছে এখন কি লেফটেন্যান্ট কর্নেলে, আরো নিচেও নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারির প্রাদুর্ভাব মানে হচ্ছে অহেতুক আবির্ভাব, অর্থাৎ মিলিটারি হঠাৎ করে এসেছে। প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে, অর্থাৎ ইসাক এপ্রিল মাসের শুরুর দিক থেকে সে এখন আর বাংলায় কথা বলে না। কোন কালে দাদা না পর দাদার ভাইরাম মানু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা, অর্থাৎ আহার পরিবেশন করার যে চাকর তাকে বলা হয় খাস খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে, অর্থাৎ সেই কারণে ইসাক এখন দিনরাত উর্দু বলে। আচ্ছা, এখন পরীক্ষায় যদি আসে ইসাক সম্পর্কে লিখো, তাহলে বলো একটু পর্যন্ত পরে ইসাক সম্পর্কে প্রত্যেকে নিজের মতো করে একটা লাইন লিখো তো। বলো ইসাক সম্পর্কে প্রত্যেকে একটা লাইন করে লিখো। এই ইসাক খুবই গুরুত্বপূর্ণ একটা। ঠিক আছে ভাইয়া, ধানমন্ডি আইডিয়াল কলেজে আসিয়েন একদিন প্লিজ ভাইয়া, শুভ ভাইয়ের কলেজ। আর ধানমন্ডি আইডিয়াল কলেজের ওখানে প্রায়শ হয়ে যায়,
তো কি বলো, সে ছিল, সে বাংলা, এই যে দেখা, একজন বলছে সুবিধাবাদী, আরেকজন বলছে রাজাকার। তাকে কি রাজাকার বলছে? প্রিন্সিপালের পিএনকে রাজাকার বলছে? এক নাম্বার কথা হচ্ছে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে। নাম্বার 2 হচ্ছে কি, সে এইটা এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ যে সে কি করেছে, বাংলা বলা ছেড়ে দিয়েছে। এই ইনফরমেশন মনে রাখবে। হ্যাঁ, মিসক্রিয়েন্ট মানে কি, মানে দুষ্কৃতিকারী, মানে যারা ধ্বংসযজ্ঞ চালায় তাদেরকে বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, একজন বলেছে যে ইসাক বাংলা বলা ছেড়ে দিয়েছে। তাহলে কে বাংলা বলা ছেড়ে দিয়েছে? উত্তর হচ্ছে ইসাক। আচ্ছা, এইবার আসো, মোটামুটি একটু পর্যন্ত আমরা ক্লিয়ার। এরপর দেখো, যেতেই হবে। এবার তার বউ বলতেছে, দেখো বউয়ের ভালোবাসাটা ভালো করে খেয়াল করো। বলছে যেতেই হবে। তো তার বউয়ের নাম হচ্ছে আসমা। আসমা বলছে যেতেই হবে। আসমার এখানে হবে আসমা, হ্যাঁ সরি, অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার, মানে তুমি এই অসময় তুমি যদি আবার বৃষ্টিতে ভিজো, তোমার হাঁপানির টানটা আবার হয়ে যাবে। এখন এখানে খেয়াল করে দেখো, তার মানে এখান থেকে আমরা জানলাম যে নুরুল হুদার হাঁপানির টান আছে। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে, হাঁপানির টান রেইনকোট গল্পে কার আছে? উত্তর হচ্ছে নুরুল হুদার। বইয়ের ওইসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? অর্থাৎ বউ বললো যেতেই হবে, আজকে বৃষ্টি হচ্ছে, তুমি আমার কাছে থেকে যাও না। এখন বউয়ের কথা ধরে যদি ঘরে থেকে যায়, তাহলে টাকা আসবে কোথা থেকে? চাকরি থাকবে? বউকে প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর উপর কলেজের কর্নেল এসেছে, হ্যাঁ কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয়, তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? ফায়ারিং স্কোয়াড হচ্ছে যেখানে দাঁড় করিয়ে ফায়ার করে, যেখানে দাঁড় করিয়ে গুলি করে। তো সেখানে যদি তাকে যদি দাঁড় করায়, নুরুল হুদাকে যদি দাঁড় করায়, তাহলে বলতে হয় যে হ্যাঁ সব জায়গায় গুলি না করে ডিরেক্ট মাথাতে গুলি করার জন্য সে বলবে কেন? তাহলে একসাথে হ্যাঁ মরে যাবে, কষ্ট হবে না। প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? অর্থাৎ প্রিন্সিপালকে এতদিন সার্ভিস দিচ্ছে, প্রিন্সিপাল তো বললেই হয় যে ওকে সব জায়গায় গুলি না করে, অন্য কোনো জায়গায় গুলি না করে, তার কপালে গুলি করে। এরপর বলছে পাকিস্তানের জন্য প্রিন্সিপালের দিন রাত দোয়া দুরুদ পড়ছে। এই যে দেখো, পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত কি করতেছে? দোয়া দুরুদ পড়তেছে। এখান থেকে আমরা জানতে পারি, আমরা মনে করি আমাদের এখন এমন যেই জেনারেশন, আমরা মনে করি যে মানে দেশ যখন স্বাধীন হয়েছে, যুদ্ধের সময় শুধু হুজুররাই মনে হয় যে মানে পাকিস্তানের বিপক্ষে, মানে পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের বিপক্ষে ছিল। এখানে কিন্তু কলেজের প্রিন্সিপাল, সেও কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল। তো আমাদের তখনকার সিচুয়েশনে বহু মানুষ এবং বড় বড় সরকারি চাকরিজীবী, বড় বড় পোস্টের অনেক অফিসাররা, তারাও কি ছিল তখনকার সময় পাকিস্তানের পক্ষে ছিল। তো আমরা মনে করি যে শুধু হুজুররা ছিল, হুজুররাই মনে হয় রাজাকার ছিল। হ্যাঁ, তবে ছিল, অনেকেই ছিল, সেটা ভুল না। তবে এর বাহিরেও কিন্তু আরো অনেক মানুষ ছিল। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালি করে। সব সময় প্রিন্সিপাল আল্লাহর কাছে পাকিস্তানের জন্য দোয়া করে, এবং কলিগদের অন্যান্য টিচার যারা তাদেরকে সে আবার গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারিদের বড় কর্মকর্তার কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তাহলে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও, অর্থাৎ সকল স্কুল কলেজ থেকে শহীদ মিনারটাকে ভেঙে দাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যে পাকিস্তানের শরীরের কাঁটা কি? উত্তর হচ্ছে স্কুল কলেজের যে শহীদ মিনার সেটা। পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নীরব করতে হলে এসব কাঁটা উপড়ে ফেলতে হবে, তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদ পরামর্শ শুনেছে। তাহলে মিলিটারিরা ডক্টর আফাজ আহমেদ অর্থাৎ কলেজের প্রিন্সিপাল, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে কলেজের প্রিন্সিপালের নাম কি? উত্তর হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। গ্রামগঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে, অর্থাৎ প্রথমেই কামান ধরছে, অর্থাৎ গুলি করছে শহীদ মিনার, অর্থাৎ প্রথমেই শহীদ মিনার তারা ধ্বংস করেছে। দেশে একটা কলেজের শহীদ মিনার আর অক্ষত নাই, অর্থাৎ সকল স্কুল কলেজের শহীদ মিনার ভেঙে ফেলছে। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটাকে টার্গেট করার অনুরোধ করলে মানবে না? অর্থাৎ প্রিন্সিপাল তো তাদের অনেক কাজ করে দিছে। তাহলে প্রিন্সিপাল যদি অনুরোধ করে যে ওর কপালে গুলি করেন, তাহলে তো অবশ্যই তারা সেটা করবে। আবার প্রিন্সিপালকেও সে এত সার্ভিস দিচ্ছে তার কলিগকে, তারপর হচ্ছে কি সাবঅর্ডিনেটের জন্য এত কি, মানে সেও অনেক কিছু করছে, তাও বা এটা কি করা হবে না? সেটার কথাই বলছে, মানে তার কপালে গুলি করার এই অনুরোধটা কি রাখা হবে না? প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে সে মানে প্যান্টের মধ্যে পা ঢুকাচ্ছে, এর ভিতরে সে শুনে রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে এসো শোনা। আচ্ছা, এখানে তো এটা নাই, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, মানে ভালোবাসা থেকেই বলছে। বৃষ্টি শুরু হওয়ার আগেই মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, এখন কি হয়? বৃষ্টি শুরু হওয়ার আজ থেকে সেখান থেকে গুলির আওয়াজ আসতেছিল, এখন না জানি কি হয়, তুমি তাড়াতাড়ি চলে আসিও। এসব কথা এখন বলার দরকার কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল, মানে বিটিভির মতো। যাই হোক, সিচুয়েশন খুবই নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গিয়েছে। কবজা মানে হচ্ছে বসে আনতে পেরেছে,
বুঝতে পেরেছো? মিসক্রিয়েন্টরা সব খতম। মিসক্রিয়েন্ট বলতে কেন বোঝাচ্ছে, আবার বলছি মানে মুক্তিযোদ্ধারা তারা সব খতম। প্রেসিডেন্ট দেশের গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইমস রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অব দ্য পিপল, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে আর পারা যায় না। এই বৃষ্টিতে শুধু ছাতাই কুলাবে না গো। বউয়ের আরেক দফা সোহাগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। মানে শুধু ছাতা নিয়ে গেলে তো ছাতা, তার মানে তো ছাতা হলো, মাথাটা হয়তো বা সেফ থাকবে, কিন্তু নিচে তো পানি পড়বে। তুমি বরং কি করো, আমার ভাই মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আসো, আমরা মোটামুটি এটা বুঝতে পারছি। এরপর খেয়াল করে দেখো, মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পল্টানো হলো। মানে খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা, যে মিলিটারি আসার পর থেকে এই নিয়ে মিন্টু 4 বার তার বাড়ি চেঞ্জ করছে। এখানে আসার পর নিস্তালার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপ টিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ উঠে, এবার যদি কি তার শালার প্রসঙ্গ উঠে, অর্থাৎ তার ভাইয়ের কথা, অর্থাৎ মিন্টুর কথা কিছু বললেই, মিন্টু তো মুক্তিযোদ্ধার লোক ছিল, তো তার বউ কি করতো, তাকে প্রেশার দিয়ে বাড়ি চেঞ্জ করে ফেলতো, যে এই বাসাতে আমাদের জন্য হয়তো সেফ না। এটা নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে, কলেজ থেকে অনেক দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকে দূরে বলা যায়। ভাবছিল নতুন এলাকা, পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত, অর্থাৎ সেই যে এরিয়াতে আছে সেখানে সব বিল ছিল আর ধান ক্ষেত ছিল, তাকালেই সব ধান ক্ষেত দেখা যায়। এবং সেটা কোন দিকে? পূর্ব দিকের, অর্থাৎ পূব দিকে জানালা থেকে তাকালেই। কি বিপদ, এদিকেও নাকি নৌকায় করে স্টেন গানওয়ালা ছোকরার দল, মানে নৌকায় করে স্টেন গান, অর্থাৎ বন্দুক নিয়ে বিভিন্ন ছেলেরা আসে। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র, এটা হবে নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তোলো, অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যখানে। মিন্টু যে কোথায় গেছে সেও জানে না, তার বউ জানে না, অর্থাৎ কেউই জানে না। কিসিঞ্জার সাহেব বলেছেন, এটা হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স। এটা কার উক্তি? এই উক্তিটা হচ্ছে কিসিঞ্জার সাহেবের উক্তি। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম, তারপর কি বাজারহাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স। না, এ ধরনের ভাবনার ধারে কাছেও গেছতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার, অর্থাৎ নিচের তলায় যে থাকে তার শ্বশুর নিশ্চয়ই খুব বড়সড় রাজাকার হবে। কেন তারা বলছে রাজাকার, এটা একটু খেয়াল করে দেখো। এই কারণে বলছে যে সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট পালং সব চালান পাঠায়। অর্থাৎ কয়দিন পর পরই মেয়ের বাসাতে কি করে, এগুলো সব পাঠিয়ে দেয় দামি দামি। এগুলো কেন পাঠায়? এগুলো পাঠানোর সাথে রাজাকার হওয়া সম্পর্ক কি জানো? কারণ তখন পাকিস্তানিরা, তখন রাজাকারদের কাজ ছিল ওই যে ওই ঘরে সুন্দরী একটা মেয়ে আছে, গিয়ে অ্যাটাক করেন, ওই ঘরে সুন্দরী বউ আছে, হ্যাঁ, এই বাড়িতে মুক্তিযুদ্ধ আছে, তো তখন পাকিস্তানিরা গিয়ে তাদেরকে হত্যা করতো, ঠিক আছে, কিংবা যা যা সুন্দরী মেয়ে পাইলে যা যা করতো তাই করতো। আর ঘর থেকে যে আসবাবপত্র, যে সোফা, খাট, পালং, এসি তো তখন ছিল না, বাকি যেগুলো ছিল এগুলো রাজাকাররা তখন নিয়ে আসতো। এই জন্য বলতেছে, দেখি তো ফিট করে কিনা। এবার ওই যে আসমা কি করছে, ওই যে ইয়েটা আনছে, অর্থাৎ ওই রেইনকোটটা আনছে, এনে বলছে দেখি ফিট করে কিনা। তারপর দেখা আমরা এগিয়ে এসে তার গায়ে, মানে আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোটটা ছাড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, মানে তার ভাই তো অনেক লম্বা। তার জামাইরে খোঁচা মেরে বলছে যে আমার ভাই তো অনেক লম্বা, তুমি তো অনেক শর্ট, তোমার গায়ে হবে তো, অর্থাৎ তোমার গায়ে এই লম্বা রেইনকোটটা হবে তো। দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনার তার সঙ্গে এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? অর্থাৎ ভাইকে নিয়ে যে এত বাড়াবাড়ি করে, এটা কি আসমার ঠিক হচ্ছে কিনা? ভালোই হলো তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়ছে। আরেকটা প্রিন্সিপালের কথা বলছে যে ভালোই হয়েছে, হ্যাঁ, তুমি একটু খাটো হওয়ার কারণে ভালোই হয়েছে, তোমার একদম গোড়ালি পর্যন্ত কি হয়েছে, ঢাকা পড়ছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমার শেষ নয়, রেইনকোটের সঙ্গে টুপি এনে ছড়িয়ে দেয় তার মাথায়, অর্থাৎ টুপিটাও, রেইনকোটে যে টুপি সেটাও এনে দেয়। আব্বু ছোট মামা হয়েছে 2.5 বছরের মেয়ে, সদ্য ঘুম ভাঙা বুলি শুনে সে চমকে উঠে। মিন্টু কি ঘরে ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? অর্থাৎ যখন মেয়ে ওই রেইনকোট পরা দেখে ভাবতেছে যে তার বাপে, মানে ছোট মামার রেইনকোট পরছে, এই জন্য বলছে ছোট মামা হয়েছে। এখন মিন্টু ভাবছে, মানে নুরুল হুদা ভাবছে যে আবার কোনো তার শালা চলে আসছে কিনা, এটাই ভাবছে। এর মানে পিছে পিছে ঢুকেছে মিলিটারি, অর্থাৎ যদি তার ভাই চলে আসে, তার শালা যদি চলে আসে, তাহলে তো তার শালার সাথে মিলিটারি চলে আসছে। তার মানে না, দরজার ছিটকানি ও খিল বন্ধ। এবার সে দরজার দিকে তাকায়, দেখে না দরজাটা আসলে বন্ধ আছে। তার কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো?
অর্থাৎ মিলিটারি কি আবার তাকে তার শালার রেইনকোট দেখে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের রেইনকোট দেখে তাকে কি আবার মুক্তিযোদ্ধা ভেবে বসবে কিনা, এই জন্য সে আবার চিন্তা করতেছে। এর মধ্যেই তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী না তো? ছেলে বলতেছে আব্বু তাহলে মুক্তিবাহিনী না তো? এখান থেকে যে ইনফরমেশন মনে রাখবা, তার মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর, আর তার ছেলের বয়স হচ্ছে 2.5 বছরের ডাবল কত বলো? 2.5 বছর ডাবল হচ্ছে 5 বছর। বুঝছো? তোমরা কি বুঝতে পারছো? কারো কি কোনো প্রশ্ন আসে? তাহলে আমি একটু সামনে আগাবো। ঠিক আছে, ওকে ফাইন। তো আমি চেষ্টা করতেছি পুরো এটা তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য। হ্যাঁ ভাই, লাইন মিস হয়েছে? কোনো লাইন কি মিস হয়েছে? ভাই কোন বাড়িতে সুন্দরী মেয়ে আছে একটু সন্ধান দেন। তোমার বাড়িতে সুন্দরী মেয়ে নাই বাবা? ঘরে দেখো না, তোমার বাড়িতে কি কোনো সুন্দরী মেয়ে নাই? এমডি আজিজ হোসেন, ঘরে গিয়ে দেখো, নিশ্চয়ই পাবা। তো তোমাকে চিরস্থায়ীভাবে ব্যান করে দেওয়া হয়েছে। ওকে ওকে, তো এইবার আমরা দেখি। ওকে, ভেরি গুড। আচ্ছা ওকে, আচ্ছা যদি মিস হয় তাহলে তো কিছু করার নাই, তোমরা একটু নিজ থেকে একটু পড়ে নিও। হ্যাঁ, নিজ থেকে একটু পড়ে নিও। আচ্ছা, মাঝখানে একটা লাইন হয়তো মিস হয়েছে। হ্যাঁ, আচ্ছা কেউ যদি বাইরে আজে বাজে কোনো কমেন্ট করো আমি কিন্তু ব্যান করে দিব। আচ্ছা ওকে, এবার দেখো আমরা এরপরে যাই। তারপর দেখো, এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবাচাকা খায়। মানে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সে নিজেই কি হয়ে যায়? কনফিউজড হয়ে যায়, ভেবাচাকা খায় না। খামোখা ভঙ্গ মানে সে ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়া অপরাধ হবে কেন? মিলিটারি কি আর বিবেচনা বোধ নাই? অর্থাৎ মিলিটারি কি আর বিবেচনা করবে না? বৃষ্টি হচ্ছে, রেইনকোট তো যে কেউ পড়তে পারে। প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলে। শুনেন, মিলিটারি যাদের ধরে মিছে মিছে ধরে না। সাব সার্ভিস অ্যাক্টিভিটিস এর সঙ্গে তারা সামহাউ আর আদার ইনভলভ, অর্থাৎ সামথিং কোনো কিছুর সাথে কোথাও ইনভলভ আছে কিনা সেগুলো চিন্তা ভাবনা করে তারা ধরে। সে তো বাপু এসব থেকে শত হাত দূরে, অর্থাৎ নুরুল হুদা তো এসব থেকে দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভিতরে ধমাধম মিলিটারি মারে, তাতে তার দুলাভাইয়ের দোষটা কোথায়? অর্থাৎ শালা যদি মিলিটারি মারে তাতে তো আমার দোষ নাই। তারপর খেয়াল করে দেখো, এই যে মিলিটারির প্রত্যেক দিন এই ঢাকা শহরে বাজার পোড়ায়, বস্তিতে আগুন দেয়, টপাটপ মানুষ মারে, অর্থাৎ যা তারা করে সেটাই বলছে, মেয়েদের ধরে নিয়ে যায়। সে কখন এসব নিয়ে টু শব্দ করেছে? অর্থাৎ সে খুবই মানে নির্ভেজাল মানুষ, এগুলো নিয়ে সে কখনোই কথা বলে নাই, এটাই বলছে। এরপর খেয়াল করে দেখো, কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টার, পাশে মিলিটারির ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউই আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়, মানে মাস্টারদেরকে আসতে হয়। তাও বহু টিচার গা ডাকা দিয়েছে। কবে থেকে? সে তো রোজ টাইমলি যায়, মানে নুরুল হুদা এত কিছুর ভিতরে সে টাইমলি কলেজে যায়। স্টাফ রুমে কলিগরা ফিসফিস করে, কোথায় কোন ব্রিজ, এটা হবে ব্রিজ, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলেরা ফ্রন্টে গেছে, কই, সে তো এইসব আলাপের মধ্যে কখনোই থাকে না। অর্থাৎ কলেজের রুমে যখন টিচাররা বা কলিগরা যখন কথাবার্তা বলে তখন সে এইসব কথার ভিতরেও নুরুল হুদা থাকে না। এখানে এটাই বলছে যে এইসব কথার ভিতরেও সে থাকে না। তারপর দেখো, এসব কথা শুরু হলেই আলগোছে উঠে চলে যায় প্রিন্সিপালের কামরায়, অর্থাৎ সে এসব কথা শুরু হলে প্রিন্সিপালের রুমে সে চলে যায়। ডক্টর আফাজ আহমেদের খ্যাস খ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রেন্টদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে, আশু মানে আসবে, আশু শব্দের একটা হচ্ছে হবু আর কি, মানে যেটা আসবে, আশু ও অবশ্যম্ভাবী মানে যেটা নিশ্চিত, অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শুনে। অর্থাৎ সে প্রিন্সিপালের রুমে এসে প্রিন্সিপাল যখন বলে যে অবশ্যই হিন্দুস্তানের মানুষজন তারা তো ধ্বংস হবে তাদেরকে, তো তার গলা কেমন ছিল? তার গলা ছিল খ্যাস খ্যাস। এই খ্যাস খ্যাসে গলা তার এই ভবিষ্যৎবাণী নুরুল হুদা শুনে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদ প্রিন্সিপালকে আজকাল তোয়াজ করে, মানে প্রিন্সিপালকে খুব তেল মারে। তো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে উর্দুর প্রফেসরকে উত্তর হচ্ছে আকবর সাজিদ, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, তাহলে উর্দুর প্রফেসরকে উত্তর হচ্ছে আকবর সাজিদ। হ্যাঁ, মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢুকার পর তার পা শিরশির করছে, আরেক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। রাস্তায় একটা রিক্সা নেই, এবার সে রাস্তায় বের হলো, রাস্তায় কোনো রিক্সা নাই, তার রিক্সার পরোয়া সে এখন করছে না, মানে রিক্সার জন্য সে অপেক্ষা করবে এটা সে করছে না। রেইনকোটের ভিতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা, তার গায়ে লাগে না। এক
ফোঁটা, অর্থাৎ এক ফোঁটাও তার গায়ে লাগে না, টুপির বারান্দা বেয়ে পানির গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা, সে চেটে দেখে। অর্থাৎ এরকম যখন টুপিটা দেখে তার যখন পানিটা পড়ে তখন সে এবার পানিটাকে চেটে দেখে, এখানে সেটাই বলছে। ঠিক পানসে স্বাদ নয়, অর্থাৎ ওই যে পানিটা আছে সেটা ঠিক পানসে স্বাদ নয়। টুপির তেজ কি পানিতে লাগলো নাকি? হ্যাঁ, তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি, তারপর হচ্ছে না বালুচি রেজিমেন্ট, অর্থাৎ কোন টাইপের মিলিটারিদের কোন টাইপের মতো হ্যাঁ তাকে দেখাচ্ছে সেটাই বলছে। না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি, পুলিশ, ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত। সুরত মানে হচ্ছে চেহারা। ওকে, এরপর খেয়াল করে দেখো, রেইনকোটে তাকে কি নতুন কোন বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক, সে বেশ হনহন করে হাঁটে, শেষ হেমন্তের শীতে শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর ওম। ওম মানে হচ্ছে কি আরাম, গরম। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালো যে করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য অপেক্ষা করে তাকে তাকাতে হয় উত্তরে। মিলিটারি লরির ল্যাচটাও নাই। মিলিটারি লরি বলতে এখানে বাস, ছোট ছোট যে বাসগুলো ছিল এগুলোর ল্যাচটাও নাই, মানে এগুলো মোটেই দেখা যাচ্ছে না। আবার তার বাসেরও নামগন্ধ নাই, অর্থাৎ বাসও পাওয়া যাচ্ছে না, মানে মিলিটারির লরিও দেখা যাচ্ছে না, আবার বাসও দেখা যাচ্ছে না। এরপর খেয়াল কর, বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে। মিলিটারি এখানে এটা তো বললাম। বাস স্ট্যান্ডের জনপ্রাণী বলতে একেবারেই একলা, মানে বাস স্ট্যান্ডে তেমন কোনো মানুষজন কিছুই নাই। রাস্তার পাশে পান, বিড়ি, সিগারেট, হ্যাঁ ছোট দোকানের ঝাপ একটুখানি তুলে দোকানদার তাকিয়ে রয়েছে উত্তরে। ওদিকে কি কোনো গোলবাল হয় নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের, অর্থাৎ দোকানে যে ছেলেটা ছিল সে বেশি কথা বলে। বাস স্ট্যান্ডে তাকে দেখলে এই ছোড়াটা বিড়বিড় করে, কাল শোনেন নাই মিরপুর বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল, একটা জিপ উড়াই দিছিল, মানে বিভিন্ন ঘটনা সে বলে। কমপক্ষে 5টা খানসেনা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুর হাফের বেশি জায়গায় স্বাধীন, অর্থাৎ ইতোমধ্যে রংপুর আর দিনাজপুর উত্তরবঙ্গের এই দুটো জায়গা অর্ধেকের বেশি কি হয়েছে, স্বাধীন হয়ে গেছে। তারপর খেয়াল করে, এরই মধ্যে চিপচিপে বৃষ্টিতে লালচে আবা তুলে এসে পড়লো লাল রঙের স্টেট বাস। তাহলে নুরুল হুদা যেই বাসে করে কলেজে যায় সেই বাসের রং কি? পরীক্ষাতে প্রশ্ন আসবে, তোর হচ্ছে কি লাল রং। বাসে যাত্রী কম না, না হ্যাঁ কন্ডাক্টর সবসময় যেমন খালি গাড়ি বলে হ্যাঁ চেঁচায় সেরকম নয়, অর্থাৎ কন্ডাক্টরকে সবসময় বলে যে সিট খালি, সিট খালি, গাড়ি খালি, উঠেন উঠেন। তো এখনো সে বলছে সিট খালি, কিন্তু এটা আসলে মিথ্যা কথা না, আসলেই কি সিট খালি, এখানে সেটাই বলতেছে। সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসে ভিজে মাটিতে, সেজন্য তার একটু খারাপ লাগলো। অন্তত টিটকানি শোনার কথা, কিন্তু তাকে কেউই কিছু বলছে না। অর্থাৎ এই যে তার রেইনকোটের পানিগুলো পড়লো বাসের মধ্যে, কিন্তু তাকে কেউ টিটকারি করার কথা, কিন্তু তাকে আসলে কেউই কিছু বলছে না। তোমরা কি বুঝতে পেরেছো? ফ্রন্টে গেছে বলতে কি বুঝে, মানে ওই যে তোমার হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যারা হচ্ছে বিভিন্ন মুক্তিযুদ্ধ করতে তাদের বিভিন্ন যে সেগমেন্ট গুলো আছে সেগুলোতে গেছে, সেটাকে বলছে। ঠিক আছে, ওকে। আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বলে দিচ্ছি যে এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ঠোঁটে তার একটু হাসির বিছানো থাকে, এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি? এই যে তার রেইনকোটের পানিতে বাসে ছয়লাভ হয়ে গেল, কেউ টু শব্দ করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? অর্থাৎ বাসে পানি পড়তেছে তবুও তাকে কিছু বলছে না, তার মানে সে চিন্তা করতে যে আমার পোশাকের কারণে কি সবাই আমাকে ভয় পাচ্ছে নাকি। তারপর দেখো, খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার এক আসনটি সে নির্বাচন করতে পারছে না। কোন আসনে সে বসবে এটা সে ভাবতে পারছে না। অনেক সময় বাসে যখন সব সিট যখন ফাঁকা থাকে তখন আমি যে আসলে কোন সিটে বসবে এটা আমি বুঝতে পারি না, এটা সবার ক্ষেত্রে হয়। টলতে টলতে একবার এই সিট দেখে পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে তাকায়। এমন সময় পেছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়লো তাড়াহুড়ো করে, রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। অর্থাৎ নুরুল হুদাকে দেখে তারা বাস রাখতে বলে এবং ঝুঁকি নিয়ে তারা চলন্ত গাড়ি থেকে কি করে, দ্রুত তারা সেখান থেকে চলে যায়। সে তো তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখে, লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, অর্থাৎ লোক দুটো নিশ্চয়ই আসামি হবে। এই জন্য ওই যে মুক্তিযুদ্ধের যে রেইনকোট এটা দেখে সে ভয় পেয়ে নেমে গেল। একটা চোর আর একটা পকেট মার, কিংবা দুটোই চোর কিংবা দুটোই পকেট মার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপের তার দিকে পেছন ফিরে তাকালো, সে চোখ ভরা ভয়, অর্থাৎ যেটা সর্দার টাইপের এটা তার দিকে তাকাইছে, মানে তাকে দেখে যে ভয় পাইছে এটা সে বুঝতে পারলো, কেবল ভয়। জুৎসই এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে। জুৎসই মানে হচ্ছে খুবই আরামদায়ক, জুৎসই মানে যেটা পছন্দ হয়েছে। ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাতেই আর ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা 3 জন যাত্রী। যখনই সে বসে তখন সামনের দিক থেকে আবার 3 জন তার দিকে তাকায়। এদের সে ঠিক চোর অথবা পকেটমার বললে শনাক্ত করে ফেলে। অর্থাৎ তার দিকে যখন তাকায় তখন সে নিশ্চিত হয়ে গেছে যে এরাও আসলে চোর অথবা পকেটমার, ডাকাত হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটখাটো সেখান থেকে লুটপাট করে। অর্থাৎ এই যে সামনে যে 3 জন আছে এরা হয়তোবা মিলিটারি যখন আগুন লাগাই দেয় তখন এরা হয়তোবা এখান থেকে সেগুলো নিয়ে চলে আসে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে মানে যেগুলো রয়েছে বাকি সেগুলো তারা কুড়িয়ে আনে।
এখানে সেটাই বলছে যে তিনটে পরে তিনটেতেই পরে স্টপেজে নামার জন্য, মানে তিনটেই পরের স্টপেজে নামার জন্য অনেক আগ থেকে ধরপড় করে উঠে দাঁড়ালো এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়লো ঝটপট। তিনটে ক্রিমিনালের একটা তার দিকে আর ফিরে তাকায় না, অর্থাৎ তার দিকে আর তাকাচ্ছে না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোকাচুকি আড়াতে এদের এত কসরত, অর্থাৎ এদের এত কসরত মানে হচ্ছে এত কষ্ট হচ্ছে। অনেক সময় দেখবা বাবাকে দেখে তোমরা যখন ভয় পাও তখন বাবার চোখের দিকে আর তাকাও না, এরকম নুরুল হুদাকে দেখেও এরা ভয় পাইছে, এই জন্য তারা আর তাকাচ্ছে না। যাক, মিন্টুর রেইনকোটটা কাজ দিচ্ছে, চোর ছাঁচড়া পকেট না সব কেটে পড়ছে, ভালো মানুষ থাক, সে বেশ সৎ সঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত, মানে ভালো মানুষদের সঙ্গে সে কলেজ পর্যন্ত চলে যাবে। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ, ছাতা হাতে, কেউ কেউ নিজ নিজ ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথা অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাদ থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। তোমরা যদি কারো ছাতার নিচে দাঁড়াও তাহলে দেখবে যে এরকম এরকম করা লাগে, মানে ছাতা গেলে এরকম, ছাতা আবার পিছনে চলে আসলে একটু এরকম। তো এরা এরকম আঁকাবাঁকা করছিল। বাস থামলে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাস উঠলো। কতজন? মোট 9 জন প্যাসেঞ্জার বাস উঠলো। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো এবং একজন রাখো রাখো বলতে বলতে নেমে পড়লো ধরপড় করে, অর্থাৎ মোট 4 জন আবারও কি করলো, নেমে পড়লো। শেষের জন বোধ হয় এমনি অর্ডিনারি চোর, ছিসকে চোর হওয়ারই সম্ভাবনা বেশি, মানে এমনিতেই চোর অথবা ছোটখাটো চোর হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। আর প্রথম তিনটা কোথাও সুন্দরী মেয়ে দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্প। এটা সে ভাবতেছে হয়তো পরের গুলো হচ্ছে মিলিটারিদেরকে কি করে, মিলিটারিদেরকে সুন্দর মেয়েদের সন্ধান দেয়। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাস যেতে এখন ভালো লাগছে, অর্থাৎ আবার এরা যখন নেমে গেছে এবার আবার অপরাধী মুক্ত বাসে করে যেতে তার ভালো লাগছে। জানালার বাইরে বৃষ্টি আশ উঠছে, ঠান্ডা হাওয়ায় গাছপালা, দোকানপাট, বাড়িঘরের উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে এক্সট্রা ভালো লাগছে। সমস্ত ভালো লাগা ছিল খায় সব। বাস হঠাৎ করে, এখানে একটা টাইপিং মিস্টেক হতে পারে, বাস হঠাৎ করে ব্রেক কষলো, মানে বাস হঠাৎ করে ব্রেক ধরলো, তখন তাকে তাকাতে হয় বাঁয়ে। চোখ পড়লো নির্ণীয়মান মসজিদের ছাদের দিকে, দরজা থেকে ঠান্ডা হাওয়া। নির্ণীয়মান মানে হচ্ছে নির্মাণ হচ্ছে, তাহলে নির্ণীয়মান মসজিদ মানে কি, মানে নির্মাণ হচ্ছে এমন মসজিদ। ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে, সেখানে ধাক্কা লাগে। তারপর হচ্ছে ক্র্যাকডাউনের রাত। এখন কেউ বলো তো যে ক্র্যাকডাউনের রাত কি, বলো। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারি গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব, অর্থাৎ ক্র্যাকডাউনের রাতে মিলিটারির গুলিতে, মিলিটারি যখন গুলি করে তখন মসজিদের ছাদ থেকে মুয়াজ্জিন পড়ে গিয়েছিল এই নির্ণীয়মান অর্থাৎ এই নির্মাণাধীন মসজিদটা থেকে। বলো তাড়াহুড়ো করতেছেন কেন, একটু আসতে পারো। আর কি আসতে পারবো, এগুলো তো রিডিং পড়া, তাই না? যেগুলো গুরুত্বপূর্ণ শব্দ কিংবা যে লাইনটা বোঝার দরকার সেটা তো বুঝাই দিচ্ছি। এখন এখানে তো আসলে আসতে জোরের কিছু নেই। ভেরি গুড। ভাই আপনি কখনো রংপুর আসছেন? কখনো মানে কি, রংপুর কত ক্লাস নিছি, রংপুরে কত ক্লাস নিছি এটার কোনো হিসাবই নেই। তাহলে কি উত্তর হচ্ছে 25 মার্চের রাত, হ্যাঁ, কালো রাত। ভেরি গুড। তাহলে সেই রাতে মুয়াজ্জিনকে হত্যা করা হয়েছে। এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে যে ক্র্যাকডাউনের রাত মানে কি। এরপর দেখো ঠান্ডা হাওয়ায় ধাক্কায় রেইনকোটে তাকে এতটাই গরম হয়ে উঠে যে মনে হয় ভেতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকে বাড়িতে তিনটায় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান, স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষ কাতরানিতে এদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলে মেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারাই একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। অর্থাৎ বুঝতে পারতে যে এখানে একটা মানে সেই ভয়ঙ্কর সে একটা পরিবেশের বর্ণনা দিচ্ছে যে সারা রাত এই ট্যাঙ্কের হুঙ্কার, মানে এই যে বিভিন্ন বন্দুক, হ্যাঁ, এগুলোর যে হুঙ্কার, এগুলো যে আওয়াজ সেটাকে বুঝেছে। রাস্তার উপর মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে ছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছে করছিল খুব। মুয়াজ্জিন আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। হ্যাঁ, সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, অর্থাৎ ইলেকট্রিসিটি নষ্ট মানে হচ্ছে সারা এলাকায় মানে বিদ্যুৎ নেই। মসজিদে মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গম গম গলায় যতটা পারে জোর দিয়ে বলে আল্লাহু আকবার, অর্থাৎ যতটা জোরে পারতেছে ততটা আল্লাহু আকবার বলতেছে। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলো তো মুয়াজ্জিন সাহেবের গলার স্বর কেমন ছিল, বলো।
মুয়াজ্জিন সাহেবের গলার স্বর কেমন কেমন ছিল? বলো কি হবে বলো তো, যে কেমন ছিল? উত্তর হচ্ছে গম গম স্বরে। হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয়বার আল্লাহ আকবার, আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি, অর্থাৎ দ্বিতীয়বার যে আল্লাহ আকবার বলবে এই সুযোগ তার আর মেলেনি। তার আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর, অর্থাৎ তাকে গুলি করে এবং সে রাস্তায় পড়ে যায়। সেদিন সকালে বৃষ্টি ছিল না, আজ বৃষ্টি সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্গঠন পায়তারা করছে নাকি? অর্থাৎ সেদিন সকালে বৃষ্টি ছিল না, আজ কি মিলিটারি এরকম মানে মেরে ফেলবে গুলি দিয়ে, এই ঘটনার আবার পুনরাবৃত্তি করবে কিনা? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়াবে কি করে? এরা বোধ হয় যে কোনো সময় নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করবে, অর্থাৎ তাদের ক্ষমতা সম্পর্কে বলা হচ্ছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, অর্থাৎ মিলিটারি সবগুলো গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জার নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। অনেক দল মিলিটারি স্ট্যান্ড গান তাক করিয়ে রেখেছে এই মানুষের শাড়ির উপর, অর্থাৎ মানুষদের দিকে এভাবে বন্দুক তুলে ধরে রাখছে। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করছে, একদম শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখতে, যে কোনো বোমা আছে কিনা, হ্যাঁ কোনো অস্ত্র আছে কিনা। মিলিটারি যাদের পছন্দ তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। হ্যাঁ, তাদের বাসটিতে এসে উঠলো লম্বা খুব ফর্সা একটা মিলিটারি, অর্থাৎ তাদের বাসে, নুরুল হুদা যে বাসে, সেই বাসে যে উঠেছে সে ছিল খুব লম্বা এবং খুব ফর্সা একটা মিলিটারি ছিল। এখন বাসের ভেতরে কোনো আওয়াজ নাই, অর্থাৎ বাসের ভিতরে একদম শুনশান নীরবতা, যাত্রীদের বুকে টিপ টিপ শব্দ। এই নীরবতার সুযোগ বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। বারান্দাওয়ালার টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলছে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে, তবে একটু নড়ে বসলে মাথা ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। এত ভয় থাকা সত্ত্বেও সে মিলিটারির মুখের দিকে তাকালো। মিলিটারির চোখ ছুছালো হয়ে আসে এবং ছুছালো চোখের মনির কোঠায় মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোতা কিন্তু গরম চাউনি স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকের ছুটলো চোখে, মানে ছুছালো চোখে দিকে সে তাকায়। ঠিক আছে, এরপর দেখো গোপের নিচে ও নাক, গোপ ও চোখের আশেপাশে ও নিচের লালচে চামড়ায়, এতে কাজ হলো মিলিটারির চোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের উপর, অর্থাৎ মিলিটারি তার মুখ থেকে এবার তার রেইনকোটের দিকে তাকায়। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে, মানে খুব ভালো করে রেইনকোটটাকে অবজারভেশন করে। এরপর দেখো ভিতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারি এত থ মেরে যাওয়ার কারণ কি হলো, মানে মিলিটারি এটা দেখে এত থ মেরে গেলে কেন? লোকটা কি এগুলোর রক্তের চিহ্ন দেখে? অর্থাৎ এই পানিগুলো কি লোকটা কি রক্ত মনে করে নাকি? রক্ত মনে করলে মানুষ যেভাবে খুব ভালো করে দেখে, ভয় পায়, মনে হচ্ছে এরকম। রেইনকোটের বৃষ্টির ফোঁটা এটা কি হবে, গোপাগুনিতি সেরে মিলিটারি হঠাৎ বলে আগে বাড়ো, মানে আগে সামনে যাও, মানে বাসকে বলে। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুড়ে পার হয়ে যায় ঢাকা কলেজের গেটে, অর্থাৎ একবারে ঢাকা কলেজের গেটে চলে আসে। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে রাখেন নামবো। বাস একটু স্লো হলো, তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধীমুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়, এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছেন তারা তার সেই ভঙ্গিটি ঠিকই হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো, এই লাইনগুলো কিন্তু নুরুল হুদা বলছে না, এই গল্পের গল্পকথক খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছে। এই গল্পের গল্পকথক নুরুল হুদা, কিন্তু সবগুলো ঘটনা কিন্তু নুরুল হুদা বর্ণনা করে নাই। যেমন খেয়াল করো, বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধীমুক্ত বাস থেকে নামতে। এখন বলো, যদি নুরুল হুদাই বলতো এই অংশটা, তাহলে কি বলতো? তার নুরুল হুদা বলতো যে বাস একটু স্লো হলে আমি রেইনকোটের জমানো পানি গড়িয়ে নেমে পড়ি, তার কিন্তু বলতো না। বুঝতে পেরেছ? তো এখানে বুঝতে হবে যে যারা দেখেছে তারাও তার সেই ভঙ্গিটি, তাহলে নুরুল হুদা যদি লিখতো তাহলে বলতো যে যারা দেখেছে তারাও আমার সেই ভঙ্গিটি। তার মানে এই গল্পের গল্পকথক নুরুল হুদা। তবে বেশ কিছু জায়গায় আমরা দেখব যে নুরুল হুদা আসলে গল্পটা বর্ণনা করে নাই, অর্থাৎ লেখক নিজেই গল্পটা বর্ণনা করেছে, আর অধিকাংশ জায়গাতে নুরুল হুদা নিজেই ঘটনা বর্ণনা করেছে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি এই জিনিসটা? বলো তো, আমাকে একটু বলো তো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? অর্থাৎ তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে এই গল্পের গল্পকথকে এক বাক্যে উত্তর করবে আর নুরুল হুদা, বাট ব্যাপারটা হচ্ছে সকল জায়গাতে কিন্তু নুরুল হুদা বিষয়টা কি বর্ণনা করে নাই। ওকে, এরপর খেয়াল করো, এরপর দেখো
প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা, অর্থাৎ এক মিলিটারি সেখানে প্রিন্সিপালের চেয়ারে বসে রয়েছে। তার ভারিক্কি মুখ দেখে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমেদ এমএসসি পিএইচডি ইপিএস ইএস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফাজ আহমেদ এমএসসি পিএইচডি নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। শাট আপ। এবার প্রিন্সিপাল তাকে এবং আব্দুল সত্তার মৃধাকে নয়, মিলিটারি জিপে তোলার আগে জাদ্রেল কর্নেল বা ব্রিগেডিয়ার প্রিন্সিপাল কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করো, হ্যাঁ, শায়েরি করার খুব বড় অপরাধ, এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদ দোহাই পরে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়, সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ, আর জানে এই মিলিটারি। অর্থাৎ তার কপালে কি আছে যদি সে পালিয়ে না থাকে তাহলে যে কি হবে। এটা দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। জিপ চলছিল একে বেঁকে, অর্থাৎ নুরুল হুদা সহ তাদেরকে কি করছিল, তাদেরকে জিপের মধ্যে তুলে ফেলা হলো, মস্ত উঁচু একটা ঘরে তাদের ফেলা হলো। অর্থাৎ নুরুল হুদা সহ তাদেরকে কি করা হলো, মস্ত উঁচু একটা ঘরে তাদেরকে তোলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুল সত্তার মৃধাকে দেখতে পায়। তো দুজনে যখন চোখ খুলে দেয় তখন নুরুল হুদা দেখে যে আব্দুল সত্তার মৃধাকেও মিলিটারিরা নিয়ে আসে, অর্থাৎ কলেজ থেকে তাদেরকে সোজা জিপে করে নিয়ে আসছে। এই গল্পের মূলত ইন্টারেস্টিং জায়গাটা এখানে যে এতক্ষণ ধরে আমরা যে নুরুল হুদাকে দেখতেছি যে সে বলছে যে কোনো কিছুর সাথেই তার সম্পৃক্ততা নেই, এমনকি তার শালা মুক্তিযুদ্ধতে কোথায় রয়েছে সেটাও সে জানে না। কিন্তু আসলে ঘটনাটা হচ্ছে নুরুল হুদা কিন্তু সবই জানে, এবং আমরা এখানে এই জিনিসটা দেখতে পাবো যে চোখ খুলে দিলে সে আব্দুল সত্তার মৃধাকে দেখতে পায়। সে কাকে দেখতে পায়? এখন চোখ খুলে দিয়ে দেখে তার কলেজের আরেক লেকচারার। জায়গাটা একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি, অর্থাৎ নুরুল হুদার সামনে একটা মিলিটারি এসে বসছে। তোমরা কিন্তু বুঝতে পারতেছো এই অংশটা কিন্তু আর নুরুল হুদা বর্ণনা করতেছে না, তাই না? নুরুল হুদা বর্ণনা করতে কি বলতো যে আমার সামনে এসে বসলো এক মিলিটারি, তাই না? তাকে ইংরেজি নানা প্রশ্ন করে। তাকে বলতে কাকে? নুরুল হুদাকে। সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য এক লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং উত্তরটাও হেরফের হয় না, মানে প্রশ্নগুলো প্রায় একই রকম, রিপিট প্রশ্ন। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, এগুলো বই নিয়ে এসেছিল কারা? তাকে প্রশ্ন করা হয় যে কিছুদিন আগে তোমাদের কলেজে কিছু আলমারি নিয়ে, এগুলো বই নিয়ে, মানে এগুলো বহন করে কলেজে নিয়ে এসেছিল কারা? বুঝছো? শায়রি মানে কি? শায়রি মানে হচ্ছে মজা, দুষ্টামি, কৌতুক, বুঝছো? আচ্ছা, সে জবাব দেয় ঠিক, অফিসের জন্য 3টে, অর্থাৎ অফিসের জন্য 3টে আলমারি, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে, অর্থাৎ বোটানি ডিপার্টমেন্টের জন্য 2টা, আর হিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য 2টা, জিওগ্রাফি ডিপার্টমেন্টের 2টা, আর অফিসের জন্য 2টা। তাহলে মোট কয়টা হলো? মোট হলো এখন পর্যন্ত 8টা। এরপর খেয়াল করে দেখো, ইংরেজির জন্য একটা, সর্বমোট 10টা, অর্থাৎ সর্বমোট 10টা তারা হচ্ছে কি করছিল, মানে এনেছিল, আলমারি এনেছিল। আলমারি কলেজে নিয়ে আসা হয়েছিল। এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদেরকে সে ভালো করেই চেনে, অর্থাৎ যেই ঠেলাগাড়ি করে যারা আনছে তাদেরকে নুরুল হুদা ভালো করেই চিনে, এটাই বলতেছে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোথা থেকে? তারা হলো কুলি, সে একজন লেকচারার। অর্থাৎ একজন লেকচারার কিভাবে কুলিদেরকে চিনবে? তাহলে তাদের সঙ্গে তার কথা বলছিল কেন? এবার তাকে বলছে, তাহলে তাদের সঙ্গে তুমি এত কথা বলছিলে কেন? ওই কুলিরা আসলে মূলত যারা কুলি, যারা এগুলো বহন করে নিয়ে আসে, তারা মূলত মুক্তিযুদ্ধের লোক, এবং তারা কলেজে বিভিন্ন ইনফরমেশন নেওয়ার জন্য তারা কুলির বেশ ধরে তারা সেখানে ঢুকেছিল। বুঝতে পেরেছ? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোকে স্টিলের পাতের ঘনত্ব, দরজার সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল, তার দায়িত্ব ছিল। এখন সে বলছে যে এটা আসলে ঠিকঠাক ভাবে আছে কিনা, যেভাবে চাইছে সেভাবে, এটাই সে কি করতেছিল, চেক করে দেখতেছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এবার বলছে যে মিসক্রিয়েন্ট অর্থাৎ মুক্তিযুদ্ধেরা বা দুষ্কৃতিকারীরা, মিসক্রিয়েন্ট শব্দের অর্থ দুষ্কৃতিকারী, এই দুষ্কৃতিকারীরা তারা কলেজে ঢুকেছিল কিসের বেশে? কুলির বেশে। খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসবে এখান থেকে। এটা তার চেয়ে আর ভালো কে জানে? অর্থাৎ এটা তার চেয়ে আর কে ভালো জানে? তারা আজ ধরা পড়লো, নুরুল হুদার নাম বলেছে, অর্থাৎ সেই কুলিরা তারা ধরা পড়ছে। ধরা পড়ার পর তারা বলছে যে নুরুল হুদার নাম বলছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য, অর্থাৎ তাদের যে গ্যাং আছে সেটার একজন সে সক্রিয় সদস্য। আমার নাম সত্যি বলছো? আমার নাম বলছে, অর্থাৎ আমার নাম বলছে, সে বলছে আমার নাম বলছে।
নুরুল হুদা হঠাৎ চিৎকার মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে, অর্থাৎ নুরুল হুদার সাথে তাদের সাথে একাত্মতা আছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব, রাত দিন বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল। তাকে কুলিটা বিড়বিড় করে উঠে, বর্ষাকালেই তাজুদ কথাটা দুবার বলছিল। এর মানে কি, স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস বলছিল, বাংলায় বর্ষা তো শালার জানে না, রাশিয়ার ছিল জেনারেল, এটা হবে কি উইন্টার, আমাদের জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথা বুঝিয়েছিল, অর্থাৎ এই দুইটা কথা বুঝিয়েছিল। তার উপর তাদের এই আস্থা, উৎসাহী নুরুল হুদা এদিক ওদিক তাকায়, তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। অর্থাৎ যখন সে একেবারে ঠান্ডা হয়ে যায়, তখন মিলিটারি আরো নিশ্চিত হয় যে আসলে মিলিটারি নুরুল হুদার সাথে তাদের সম্পর্ক ছিল। কিছুক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে, জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে, অর্থাৎ নুরুল হুদার মুখে দুটো ঘুষি লাগায়। প্রথম ঘুষিতে সে কাত হয়ে যায়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায়। সে খবর তার ভালোভাবেই জানা আছে, সে জবাব দেয় হ্যাঁ, অর্থাৎ ওই যে দুষ্কৃতিকারী অর্থাৎ মুক্তিযুদ্ধেরা তাদের আস্তানা কোথায় সেটা তাকে বলার জন্য বলে। তখন সে বলে হ্যাঁ, তাদের আস্তানা কোথায় সেটা আমার জানা আছে, ওই ঠিকানা বলে দিলেই তো হয়, তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। অর্থাৎ মিলিটারি ওই নুরুল হুদাকে বলেছে যে তুমি যদি সেই ঠিকানা দাও, পাউরুটি আর দুধ দিলাম, তুমি এগুলো খাও, তোমাকে আবার ছেড়ে দিব। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে মিসকেন্দের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ, মানে সে জবাব দেয় আমার জানা আছে, কিন্তু সে দেয় না। কিন্তু পরের প্রশ্নে জবাব না পেয়ে, মানে পরের প্রশ্ন বলে যে তাহলে ঠিকানাটা কই সেটা বলো, সে উত্তর সে আর দেয় না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য এক ঘরে। তার বেটেখাটো শরীরকে, এই যে দেখো এখান থেকে আমরা জানতে পারলাম যে নুরুল হুদার শরীর বেটেখাটো শরীরকে ঝুলিয়ে রাখা হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে, অর্থাৎ তার শরীরটাকে পুরোটা ঝুলিয়ে রেখেছে একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পরে সপাত করে, তবে বাড়িগুলো বিরতিহীন ভাবে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে সে নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত, অর্থাৎ এই যে তাকে যে বাড়ি মারে এই লাঠি দিয়ে, এবং সেটা তার কাছে মনে হয় জাস্ট একটা উৎপাত, আর কিছুই তার কাছে মনে হয় না। এই বাড়িগুলো তখন আর মানে সে মার খায়, কিন্তু সে সেগুলোর উত্তর দেয় না। মনে হচ্ছে যেন বৃষ্টির পড়ছে মিন্টুর রেইনকোটের উপর, তাকে বাড়ি দেয়, মনে হচ্ছে যে মিন্টুর রেইনকোটের উপর বৃষ্টি পড়লে তার যেমন আনন্দ ফিল হয়, তার কাছে এমনই লাগতেছে। রেইনকোট এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই রয়েছে। অর্থাৎ এটা তারা বুঝাচ্ছে, রেইনকোটের ওম তার শরীরে লেগে রয়েছে, এটা তারা বুঝাচ্ছে যে ওই যে মুক্তিযোদ্ধার রেইনকোট পরার পর তার ভিতরে যে মুক্তিযুদ্ধের যে উৎসাহ, সেটা তার শরীরে এখনো লেগে রয়েছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পরে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলেছে মিসকেন্দের ঠিকানা তার জানা। শুধু তার শালা নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানা চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থাও কম নয়। অর্থাৎ সেই মুক্তিযোদ্ধাদের উপর তার আস্থাও কি কম নয়। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ এবং তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না, অর্থাৎ সে যে মনোযোগ দিবে সেটা দেওয়া হয়ে ওঠে না। এই হচ্ছে আমাদের মূল কবিতাটা। তোমরা কি কবিতাটা বুঝতে পেরেছো? এই বলো, কেউ বলো তো আতাত শব্দের অর্থ কি? একজন বলছে যে আতাত অর্থ কি, বলো। বলো আতাত অর্থ কি? আতাত অর্থ হচ্ছে নারী। মানুষ বলে না আতাতের সম্পর্ক মানে খুব গভীর সম্পর্ক, বুঝছো? আচ্ছা, তো এই গল্পটা হচ্ছে মূলত মুক্তিযুদ্ধের সময় ঢাকার যে পরিবেশ পরিস্থিতি সেটার এখানে বর্ণনা দেওয়া হয়েছে। চলো আমরা কিছু দেখি, যা যা পড়েছি সেটার উপর কিছু প্রশ্ন সলভ করি, এন্ড সেই প্রশ্নগুলো সলভ করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু বুঝতে পেরেছি। তো চলো আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো একটু সলভ করি এবং সলভ করে দেখি যে আসলে আমাদের কি অবস্থা। হ্যাঁ, ওকে, তো খেয়াল করো আমরা বিভিন্ন প্রশ্ন। ওকে, সো এই প্রশ্নটা সলভ করো। এটা আসলে চট্টগ্রাম বোর্ড 2016। মিসকেনটা সব খতম। এখানে মিসকেন বলতে কাকে বোঝানো হয়েছে আমি বারবার বলেছি। দ্রুত।
তাহলে এটা কি হবে বলো? আমরা মিসকেন শব্দের অর্থ দুষ্কৃতিকারী, আর বারবার বলেছি যে এখানে মিসকেন বলতে বোঝানো হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে, তার মানে কি হবে বলো তো? মুক্তি ফৌজ। ওকে, ভেরি গুড। এরপর আসো আমরা দেখি রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ। এটা ঢাকা চট্টগ্রাম বোর্ডে আসছে, চট্টগ্রাম সিলেট বোর্ডে আসছে 2019। এখন বলো তো ভীতু নুরুল হুদা কেন তার ভিতরে সাহস, মানে কেন সে সাহসী হয়ে উঠলো? এটা আমি ক্লাসে বারবার বলেছি, একেবারে প্রথম দিক থেকে বলেছি। সো প্রশ্নটা একটু সলভ করো। হ্যাঁ, তো কি হবে বলতো? উত্তর হচ্ছে সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম। তো মূলত আক্ষরিক অর্থ ঘটনাটা হচ্ছে তার সাহসী হয়ে ওঠার ভিতরে, তারপরে সঞ্চারিত মানে তার ভিতরে দেশপ্রেম যখন প্রবেশ করেছে তখন। আর আক্ষরিক অর্থ হচ্ছে যখন মুক্তিযুদ্ধের রেইনকোটটা যখন পড়েছে। এখন রেইনকোট পড়েছে, এটা তো এখানে নাই, তার মানে রাইট অ্যান্সার খ হবে। আচ্ছা, এরপর দেখো সকল বোর্ড 2018 আসছে। চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে উঠে না কেন? আঘাত সয়ে যাওয়ার, মৃত্যু নিশ্চিত জানায়, মুক্তিযুদ্ধদের সম্পর্কে গভীর ভাবনায়, শরীর অবশ হয়ে যাওয়ায়। তো বলতো এটা তো পারার কথা যে এটা কি হবে? এটার উত্তর হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়, মানে মুক্তিযোদ্ধাদের সন্ধান সে দিবে না। এরপর খেয়াল করে দেখো, আমরা একটু দেখি দিনাজপুর বোর্ড 2017 রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে কি বলো? রেইনকোট গল্পে রেইনকোট বলতে মূলত কি বোঝানো হয়েছে? আমরা অনেক আগ থেকে এটা দেখতেছি, প্রশ্নটা সলভ করতে। তো তোমরা একটু দেখো তো এটা সলভ করতে পারো কিনা। আচ্ছা, আজকে আমাদের যে প্রতিদান কবিতা, এটা একটা বড় গদ্য হওয়ার কারণে আজকে আমরা প্রতিদান কবিতাটা আজকে পড়বো না। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি আবার তোমাদেরকে প্রতিদান কবিতাটা পড়াই দিব, যেহেতু এটা বড় গদ্য তাই আমরা আজকে আর পড়বো না। তো এটাও পারবা। উত্তর হচ্ছে কি বলো? রেইনকোট গল্পে রেইনকোট হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। ভেরি গুড, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা এসেছে। তো এটা আসছে দিনাজপুর বোর্ড 2016 পাকিস্তান বাঁচতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এই নিবেদন করেছে কে? তো এটা পারবা, একটু উত্তর করো। এটা আমরা পড়েছি যে এটা প্রিন্সিপাল বলেছে যে পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তাহলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, আমরা একটু দেখি রেইনকোট গল্পের রেইনকোট কার? রেইনকোটটা কার? এটা খুব ইজি প্রশ্ন, উত্তর হচ্ছে রেইনকোটটা মিন্টু। রাজশাহী বোর্ড 2017 মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি মনে হয়? এটা আমরা পড়েছি, এই যে লাস্টের দিকে আমরা পড়েছি। তাহলে কি মনে হয় বলতো? স্রেফ উৎপাত। হ্যাঁ, এরপর দেখো রেইনকোট গল্পের প্রেক্ষাপট নির্মুক্ত কোন বিষয়ের প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন? এটা বরিশাল বোর্ডে আসে। রাজাকারের দৌরাত্মতা, গেরিলাদের আক্রমণ, নুরুল হুদার দেশপ্রেম, হানাদারদের নিপীড়ন। তো আমরা যদি খেয়াল করি মূল ঘটনাটা হচ্ছে যে নুরুল হুদার মধ্যে, যে একজন ভীতু মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের রেইনকোট পরার কারণে যে দেশপ্রেম, যে উষ্ণতার সঞ্চয় হয়েছে, যে সাহসিকতার সঞ্চয় হয়েছে, সেটাই এখানে মূল উল্লেখযোগ্য বিষয়। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয় শিক্ষক ছিলেন? এটা আমরা পড়েছি। সো পারবা, এটা হচ্ছে কি বলো? কেমিস্ট্রি লেকচারার। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো রেইনকোট গল্পের কথককে। এখন এই গল্পের গল্প কথক কিন্তু নুরুল হুদা, যদিও সবকিছু নুরুল হুদার কণ্ঠে বর্ণনা হয় নাই। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? এটা দেখো প্রতিহিংসার প্রতীক, দেশপ্রেমের প্রতীক, মুক্তিযোদ্ধার প্রতীক। এখন এখান থেকে বুঝে এবার উত্তর করো কি হবে বলতো? তো এটা পারবা। রেইনকোট কখনোই কি প্রতিহিংসার প্রতীক হতে পারে না, বাকি দুটো হবে, তার মানে 2 এবং 3। অর্থাৎ রেইনকোটটা মূলত দেশপ্রেমের প্রতীক এবং মুক্তিযোদ্ধার প্রতীক। হ্যাঁ, এরপর দেখো আমরা একটু দেখি, এখানে প্রশ্ন আসছে সিলেট বোর্ড 2017 রেইনকোট গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে মুক্তিযুদ্ধ স্বরূপ, সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা, পাক বাহিনীর বর্বরতা। তো বুঝতে পারতেছো যে এখানে আমরা 3টা জিনিসই জানতে পেরেছি। হ্যাঁ, ওকে। তো এইবার চলো আমরা মোটামুটি বিভিন্ন বোর্ডের এমসিকিউ গুলো দেখলাম। এইবার এই পর্যায়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটু সৃজনশীল দেখি যে কেমন সৃজনশীল আমাদের এখান থেকে আসে। আমরা একটা উদ্দীপক পড়ি এন্ড উদ্দীপকটা বোঝার জন্য চেষ্টা করি। সন্তানকে রক্ষা করতে নিজের বুককে গুলি পর্যন্ত খেলেন লিপি মণ্ডল, এবার শেষ রক্ষা হলো না। 6 বছরের শিশুপুত্র পরাগ মণ্ডলকে দিনে দুপুরে অপহরণ করে নিয়ে গেল দুর্বৃত্তরা, শিশুটির এখনো কোনো খোঁজ নেই। এ ধরনের একটি ঘটনা তখনই ঘটে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি জনমতের উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম নিয়েছে। এখানে বুঝতে পারতেছো আমরা দেখতে পেয়েছি যে একটা ক্যারেক্টারের কথা বলেছে লিপি মণ্ডল, এবং তারও শেষ রক্ষা হলো না। তার যে 6 বছরের যে শিশু তাকে হচ্ছে
6 বছরের শিশু যে পরাগ মণ্ডল, তাকে দিনে দুপুরে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার কোনো খোঁজ খবর নাই। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে দেশে একটা অনিয়ম উশৃঙ্খল অবস্থা যখন সৃষ্টি হচ্ছে, একটা অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা, অর্থাৎ কোনো একটা রাষ্ট্রের যখন নিয়ম নীতি যখন ঠিক থাকে না, যখন কোনো একটা রাষ্ট্রের যারা শাসন করবে তারা যখন শোষক হয়ে যায়, আর শোষকরা যখন দেশকে যেভাবে ইচ্ছা তারা যখন সেভাবে পরিচালনা করতে পারে, অর্থাৎ দেশে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা যখন না থাকে, সবকিছু যখন এলোমেলো হয়ে যায়, অর্থাৎ একচেটিয়া ক্ষমতা যখন কায়েম হয়, তখনই দেশে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। যাকে ইচ্ছে তাকে মেরে ফেলতেছে, যাকে ইচ্ছে তাকে অপহরণ করে ফেলতেছে, যাকে ইচ্ছে তাকে গুম করে ফেলতেছে। এ ধরনের একটা ঘটনা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ পেয়েছে। তো কয় এবং ক্ষয়টা যে কোনো জায়গা থেকে আসতে পারে। কার জন্য নুরুল হুদার তটস্থ থাকতো? তার শালার জন্য। নুরুল হুদার স্ত্রী কেন বাড়ি পাল্টানোর জন্য হন্য হয়ে পড়তো? কারণ তার ভাইয়ের জন্য, মিন্টুর জন্য। হ্যাঁ, মিন্টু মিলিটারি মুক্তিযোদ্ধার সদস্য ছিল জন্য। উদ্দীপকে লিপি মন্ডল রেইনকোট গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? এখন খেয়াল করে দেখে, এইভাবে তোমাদের বিভিন্ন ক্যারেক্টার গুলো বলবে যে এগুলো সাদৃশ্য এবং বৈসাদৃশ্যতা বের করো। উদ্দীপকের সন্তানহারা লিপি মন্ডল যেন রেইনকোট গল্পের নুরুল হুদারই প্রতিনিধিত্ব করছে। তার মানে নুরুল হুদা যেভাবে, লিপি মন্ডল যেভাবে একেবারে মানে শোষণের শিকার হয়েছে, তো এরকম একই রকম ভাবে এখানেও আমরা দেখতে পাই সর্বশেষ যার উপর নির্যাতনটা গিয়ে পতিত হয়েছে তিনি হচ্ছেন নুরুল হুদা। ওকে, সো আমাকে একটু বলো তো, বাকিগুলো সৃজনশীল গুলো যখন বুঝবা, প্রেক্ষাপটের সাথে যখন মিলাবা, মিলিয়ে যখন সলভ করো, তখন নিজেরাই পারবা। ওকে, সো আমাকে একটু বলো তো, এই গল্পটা কি তোমাদের কাছে কি ক্লিয়ার? বলো তো। প্রতিদান কি পড়ানো হবে না? যেহেতু এটা অনেক বড় জিনিস, তো আমরা আজকে প্রতিদানটা আমরা পড়বো না, কজ এটা একটা বড় গল্প। তোমরা এইটাই আপাতত ভালো করে পড়ো। হ্যাঁ, ঠিক আছে। তো এটা একটা বড় গল্প, আমরা এই জন্য ছোট প্রতিদিন কবিতাটা পড়াইতে জাস্ট 10 মিনিট লাগবে। তো এটা একেবারে ছোট, তোমাদের পাঠ্যবইয়ের সবচেয়ে ছোট কবিতা, বাট আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ পড়বো। তো এই কবিতাটা ভালো করে, এই গল্পটা ভালো করে লাইন বাই লাইন পড়ো, সৃজনশীল গুলো প্র্যাকটিস করো, এমসিকিউ গুলো প্র্যাকটিস করো। হ্যাঁ, ভালো থাকবা। আর রেইনকোট থেকে অবশ্যই বোর্ডে প্রশ্ন আসবে, সকল বোর্ডে প্রশ্ন আসবে। ওকে, সো ভালো থাকবা। আল্লাহ হাফেজ।